হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লার্কশিপ 2015 সালে যে প্রিলিমসের ক্লার্কশিপের এক্সামটা হয়েছিল সেই এক্সামের জিএস পেপার নিয়ে, অর্থাৎ জিএসের যে 40টা কোশ্চেন ছিল সেই কোশ্চেনকে নিয়ে আলোচনা করব। ওকে, সো এর আগে আমরা 2019-এর শিফট 1 অর্থাৎ ফার্স্ট শিফটের এবং ক্লার্কশিপের শিফট 2 এর কোশ্চেনের জিএসের 40-40-80খানা প্রশ্নের আমরা সমাধান করেছি এবং এই রিগার্ডিং অনেক কিছু ডিটেলে আলোচনা করেছি। যারা এখন অবধি দেখোনি, এই ভিডিওটা শেষ করে তোমরা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি অথবা লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে। দিস ইজ এসকে শুরু করবো আজকের ক্লাসটা। দেখে নেব ফার্স্ট কোশ্চেন। যারা আজকে প্রথম ক্লাস করছো তাদের প্রত্যেককে বলবো যে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসটা মক টেস্ট আকারেও দিতে পারো, তোমরা নিজেরাও আনসার করবে, তারপরে আমার আনসারের সঙ্গে ম্যাচ করবে। অনেক নতুন তথ্য দেবো, সেগুলোকে নোট ডাউন করবে। ফার্স্ট কোশ্চেন দেখো, প্রচুরবার পরীক্ষাতে এসছে, বলছে পেন্সিলে ব্যবহৃত পদার্থটি কোনটি? অপশান এ বলছে লেড, অপশান বি গ্রাফাইট, অপশান সি জিঙ্ক আর অপশান ডি ভূষকালি। পেন্সিল মানে রুল, যেটা রুলে দেখতে পাও, রুলের মাধ্যমে যেটাকে লিখি আমরা, ছোটবেলায় রুল বলেই অভ্যস্তিত। তো এটাতে কি কি ব্যবহার করা হয়? তাহলে চারটে অপশান ব্যাক টু ব্যাক তোমরা দেখতে পাচ্ছ, এর আনসার করো। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান, ভেরি গুড ভেরি গুড, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। যারা যারা বি করেছো বা মনে মনে ভেবেছো যে বি সঠিক হবে, তাহলে অ্যাবসলিউটলি কারেক্ট ভেবেছো। বাট এই কোশ্চিনটাই দেই একটু অন্যভাবে, বিভিন্ন এক্সামে এসছে। বলছে তাপ এবং তড়িতের সুপরিবাহী কিন্তু অধাতু। আমরা জানি ধাতু হচ্ছে তাপ আর তড়িতের কিসের সুপরিবাহী, ধাতু আমরা জানি, কিন্তু কিছু অধাতু আছে, কিছুর মধ্যে এটা একটা ব্যতিক্রম। গ্রাফাইট একটা কিন্তু অধাতু, কিন্তু তাপে এবং তড়িতের সুপরিবাহী, মানে এটার মধ্যে দিয়ে তাপও চলাচল করতে পারে, তড়িৎ অর্থাৎ কারেন্টও যেতে পারে। তাহলে এটা মনে রাখবে, তাপ আর তড়িতের সুপরিবাহী অথচ অধাতু, সেটা কি? গ্রাফাইট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, সদ্গতি ছবিটির পরিচালককে। দেখবে তোমরা বাংলা সাহিত্য থেকে একটা প্রশ্ন কিন্তু ক্লার্কশিপে আসছে, তোমরা লাস্ট ইয়ারের কোশ্চেনগুলোকে একটু দেখবে, তাহলে বুঝতে পারবে। বলো সদ্গতি ছবিটির পরিচালককে। হ্যাঁ, দেখতে পাচ্ছি চারটে অপশান। হ্যাঁ, তপন সিংহ, অজয় কর, সত্যজিৎ রায় না মৃণাল সেন। কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? বলো, প্রত্যেকে বলো এর কারেক্ট আনসার কি হয়ে যাবে। তাহলে এর কারেক্ট আনসার, তিনি একজন বিখ্যাত পরিচালক এবং পুরো পৃথিবী জুড়ে তিনি বিখ্যাত। হ্যাঁ, তিনি আমাদের মাঝে নেই, তিনার নাম হচ্ছে কত? হ্যাঁ, সত্যজিৎ রায় ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের জন্ম প্রায় 1920-তে, ঠিক আছে, এবং তিনি ভারতীয় এমন একজন পরিচালক, প্রথম সিনেমা জগৎ থেকে তিনি অস্কার পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, অস্কার পুরস্কার পেয়েছেন, হ্যাঁ, সত্যজিৎ রায়, এটা মাথায় রাখবে। নেক্সট, উদ্ভিদ নিচের কোন কাঁচামাল ব্যবহৃত করে? উদ্ভিদরা নিজের কোনটি কাঁচামালটা ব্যবহার করে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন না পটাশিয়াম? দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তোমার ফটোসিনথেসিস টপিক থেকে দিয়েছে, অর্থাৎ সালোক সংশ্লেষ। তাহলে যদি এর কারেক্ট আনসার যায়, তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। এটা পুরোটা আমি ডেসক্রিপশনে আলোচনা করব ব্যাপারটা কি। দেখো, কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাবে। এটাকে বলা হয় CO2, এটা কেমিক্যাল সংকেত বলতে পারো। দেখো, উদ্ভিদেরা যখন খাদ্য তৈরি করে, যে প্রসেসে তৈরি করে, সেটাকে বলা হয় সালোক সংশ্লেষ পদ্ধতি। আর খাদ্য তৈরি করার জন্য বেসিক্যালি চারটে জিনিসের প্রয়োজন হয়। কার্বন ডাইঅক্সাইড, যেটা বাতাস থেকে নেই, মাটি থেকে জল এবং খনিজ লবণ নেই, পাতার মেসোফিল কলাই হয় অর্থাৎ সবুজ অংশে হয়, এবং সূর্যের সূর্যালোক থেকে হয়। এটার মাধ্যমে তারা খাবার তৈরি করে। হ্যাঁ, এবং তারা জাইলেম এবং ফ্লোয়েম কলার মাধ্যমে পুরো দেহে ডিস্ট্রিবিউট করে এবং সেটা গ্লুকোজ আকারে জমা থাকে। ওকে, তাহলে গ্লুকোজের সংকেত মনে রাখবে C6H12, হ্যাঁ, O6। ওকে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো ডিসক্রিপশানে আমি করাবো, তোমরা যদি কমেন্ট করো তো। দেখো, এটা খুবই ভালো প্রশ্ন। বলছে কোন কাজের জন্য কৈলাস সত্যার্থী, তোমরা জানো ইন্ডিয়া থেকে নোবেল পুরস্কার পেয়েছিল। তোমরা একটা জিনিস যদি খেয়াল করো, নোবেল পুরস্কার থেকে প্রশ্ন থাকবেই থাকবে। আমি বলেছিলাম নোবেল থেকে একটা তোমাদের ভিডিও ডিটেল দিয়ে দেবো, কিন্তু ওটার কাজ চলছে, তোমরা অনেকে কমেন্টে চেয়েছিলে। হ্যাঁ, অবশ্যই আমি দেবো, ওটা নিয়ে চলছে। এই প্রিভিয়াস ইয়ারগুলো কমপ্লিট করে নিই, তাহলে নোবেল থেকে এবং টপিক ওয়াইজ দেবো। তাহলে নোবেল কৈলাস সত্যার্থী, ইনাকে নোবেল পুরস্কার দেয়া হয়, কি কাজের জন্য দেয়া হয়, কত সালে দেয়া হয়, এবং তার সঙ্গে যুগ্মভাবে আরও একজন পেয়েছিল, পুরো কথাটা বলবো। দেখো, অপশান এ বলছে ইন্দো পাক বন্ধুত্ব, মানে ইন্ডিয়া পাকিস্তানের বন্ধুত্বের জন্য, অপশান বি শিশুর অধিকারের জন্য, অপশান সি নারী শক্তির জন্য, অপশান ডি সাম্প্রদায়িক প্রীতির জন্য। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার?
ব্যাক টু ব্যাক চারটে অপশন বলো, প্রত্যেকে বলো। এর কারেক্ট আনসার হয়ে যাবে অবভিয়াসলি, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, শিশুর অধিকারের জন্য। কিসের জন্য স্যার? শিশুর অধিকারের জন্য। তিনার একটা বিখ্যাত স্লোগান আছে, বাচপান বাঁচাও। হিন্দিতে একটা স্লোগান আছে, বাচপান বাঁচাও। কি বাঁচাও স্যার? বাচপান বাঁচাও স্লোগানটি কে দিয়েছিলেন? মনে রাখবে, কৈলাস সত্যার্থী। ইনাকে 2014 সালে, কত সালে স্যার? 2014 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। উনার সঙ্গে সংযুক্তভাবে আরও একজন ব্যক্তিকে দেওয়া হয়, তিনি ছিলেন নোবেলের ইতিহাসে সবথেকে কম বয়সে নোবেল প্রাপ্ত পুরস্কার জয়ী একজন ব্যক্তি। তিনি হলেন পাকিস্তানের মালালা ইউসুফজাই। মনে রাখবে, মালালা ইউসুফজাই, এবং কৈলাস সত্যার্থীকে দেওয়া হয়। মালালা ইউসুফজাইকে কিসের জন্য দেওয়া হয়? মনে রাখবে, নারী শক্তি এবং নারী শিক্ষার জন্য দেওয়া হয়। ওকে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, নোবেল থেকে তোমাদের ভিডিও আমি বানিয়ে দেবো। নেক্সট, 2015 সালে কোন ভারতীয় খেলোয়াড় ইন্টারন্যাশনাল বক্সিং ফেডারেশন প্রতিযোগিতা থেকে সাসপেন্ড হয়েছিলেন? কে হয়েছিলেন? অপশান এ ম্যারি কম, অপশান বি সরিতা দেবী, অপশান সি কবিতা গয়াট, আর অপশান ডি জাবালা দেবী। তাহলে চারটে অপশান ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছ। এই চারটে অপশানের মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো? 2015 সালে হ্যাঁ কাকে সাসপেন্ড করা হয়েছিল, এটা সম্পর্কে আরও ডিটেলে জানবো আমরা। তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে সরিতা দেবী ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আচ্ছা, একটা জিনিস মনে রাখবে যে আইবিএফ এর ফুল ফর্ম কি? হ্যাঁ, আইবিএফ এর ফুল ফর্ম হচ্ছে কি বলবো, যে বক্সিং ফেডারেশন, এফ হবে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, বা ইন্ডিয়ান বক্সিং ফেডারেশন। এটা প্রতিষ্ঠা হয় কত সালে? 1980 হ্যাঁ 1980, ঠিক আছে। আচ্ছা, এটা মাথায় রাখবে, 19 বিএফআই বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া। আর এর প্রেসিডেন্ট কে আছে? অজয় সিং, ঠিক আছে। সেক্রেটারি হেমন্ত কুমার, আর হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ দিল্লিতে। ওকে, এটা মনে রাখবে, এক্সট্রা ইনফরমেশন অনেক সময় জিজ্ঞেস করে ফেলে। দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখবে, এই রিলেটেড একটা কোশ্চেন মেসলেনিয়াসে এসেছিল কয়েকদিন আগে, যেটা এক্সাম হলো। বলছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? দেখো, সামরিক আর অসামরিক। সামরিক মানে কথাটার মানে হচ্ছে সেনাবাহিনীদের কথা বোঝানো হয়েছে, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান ফোর্স, ইন্ডিয়ান বিএসএফ, এই যে বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ, এগুলোকে বোঝায়। আর অসামরিক মানে ফোর্সেস ছাড়া। তো অসামরিক পুরস্কার কোনটি? অশোক চক্র, পরমবীর চক্র, ভারতরত্ন না পদ্মবিভূষণ? তাহলে এর কারেক্ট আনসার সবসময় মনে রাখবে যে ভারতবর্ষের সব থেকে বড় পুরস্কার হচ্ছে কি? ভারতরত্ন, ঠিক আছে। অসামরিক, হ্যাঁ অসামরিক, এটা মনে রাখবে। আর সামরিক যদি বলে, কোশ্চিন পিএসসিতে দিয়েছিল সামরিক পুরস্কার সর্বোচ্চ, তাহলে সেক্ষেত্রে আনসার হয়ে যেত আমাদের পরমবীর চক্র। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, জনপ্রিয় নৃত্য, একটা বিখ্যাত লোকনৃত্য ভাংড়া, নাম শুনেছে প্রচুর, উদ্ভাবিত হয়েছে কোথায়? বিহার, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা। মানে কোথাকার লোকেরা ভাংড়া নৃত্য, এটা সেলিব্রেশন হয় এবং তাদের খুব জনপ্রিয় এটা, এবং এটা ওখানকার মানুষেরা সবই মানে পারে। তাহলে এটা মনে রাখবে, এটা হয়ে যাবে পাঞ্জাব ইজ দ্য কারেক্ট আনসার। যারা পাঞ্জাব করেছো একেবারে সঠিক, তাহলে পাঞ্জাব হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, তাছাড়া পাঞ্জাবে আরও কতগুলি ডান্স আছে যেগুলো খুবই জনপ্রিয়, তার মধ্যে ভাংড়া একটা, ডাফ একটা, লুড্ডি একটা, ঝুমার শব্দটা মনে রেখো, জাগো, তারপরে গিদ্ধা, এই সমস্ত ধানাল, এই জিনিসগুলো মনে রাখবে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে কুচিপুড়ি হচ্ছে বিখ্যাত অন্ধ্রপ্রদেশে, আর ভারতনাট্যম তামিলনাড়ুতে। ভারতনাট্যম কোথায় স্যার? তামিলনাড়ুতে, এরকম মনে রাখবে। টিবি মানে টিবি একটা রোগ হয়, টি ফর তামিলনাড়ু, বি ফর ভারত। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশে একে মানে অক্ষয় কুমার না, আমির খান নয়, একে মানে অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি, ঠিক আছে, এইভাবে মনে রাখবে। নেক্সট কোশ্চেন, সালেম লৌহ ইস্পাত কেন্দ্রটি কোথায় রয়েছে? সালেম লৌহ ইস্পাত কেন্দ্রটি কোথায় রয়েছে? হ্যাঁ বলো। সালেম কর্ণাটকে, তামিলনাড়ু রাজ্যে, না উড়িষ্যা রাজ্যে, না মধ্যপ্রদেশে? তাহলে কোনটা হয়ে যাবে? সালেম। তাহলে সালেম হয়ে যাবে তামিলনাড়ুর তামিল রাজ্যে, অ্যাকচুয়ালি তামিলনাড়ুতে। হ্যাঁ, এটা কবে তৈরি হয়েছে? এটা মনে রাখবে 1982তে তৈরি হয়েছে। নেক্সট কোশ্চেন চলে আসি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে ছিলেন? নীতিন গডকরি, অপশন বি দেবেন্দ্র ফডনবিস, অপশন সি শরদ পাওয়ার, অপশন ডি অশোক গেহলট। তাহলে নয়ের কোনটা হয়ে যাবে? দেখো, এটা যেহেতু তৎকালীন যুগে 2015 অনুযায়ী এটার কোশ্চিন হয়েছিল, কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তাহলে তৎকালীন যুগের আনসার অনুযায়ী আনসার ছিল কি? দেবেন্দ্র ফডনবিস। বাট আজকের যুগে দাঁড়িয়ে কে মুখ্যমন্ত্রী আছে? তাহলে মনে রাখবে একনাথ শিন্দে। এটা খুব নিউজে ছিল, অপারেশন লোটাস নামে একটা করে তারা বিজেপির সঙ্গে গভর্নমেন্ট করে এবং খুব নিউজে ছিল। এটা হয়ে যাবে কি? একনাথ শিন্দে। কি বলবো স্যার? একনাথ শিন্দে। ওকে, আর গভর্নর কে আছেন? বর্তমানে গভর্নর আছেন সিপি, গভর্নর মানে রাজ্যপাল রাধাকৃষ্ণন, সিপি রাধাকৃষ্ণন। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। এখানে দেখো, অশোক গেহলট তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, কোথাকার? রাজস্থানের। নীতিন গডকরি বর্তমানে ট্রান্সপোর্ট
মিনিস্টার রয়েছেন, ওকে। আর শরদ পাওয়ার এনসিপি যে একটা পার্টি রয়েছে মহারাষ্ট্র বেসড, সেই পার্টির প্রধান রয়েছেন, ওকে। আচ্ছা, নেক্সট, গত সাধারণ লোকসভা নির্বাচনে বিজেপি কত আসন জিতেছিল, তার সংখ্যা কত? বিজেপি গত, মানে এটা 2014-র কথা বলা হয়েছে, 2015-তে যেহেতু পরীক্ষাটা হয়েছে, তাহলে সেই অনুযায়ী এর কারেক্ট আনসার ছিল 282টি। বাট 2024-এ জেনারেল ইলেকশন হয়েছে, আবার কোশ্চিন হবে এখানে, তাহলে জেনারেল ইলেকশনে কতটা বিজেপি সিট পেয়েছে, তাহলে এটা ভালো মতো বোঝাবো। দেখো 2024-এ প্রায় 10 বছর পর আবার ভোট হলো, তাহলে 240টা পেয়েছে। কতগুলো? 240টা। একটা জিনিস মনে রাখবে যে ভারতে যদি কেউ সরকার করতে চায়, তার জন্য 273টা 72-73টা তুমি যদি সিট পাও, তাহলে এককভাবে তুমি সরকার গঠন করতে পারো। বাট এবার কিন্তু বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই, তার আগের বার থেকে 63টা সিট কমে গেছে। কটা কমেছে স্যার? 63টা। তারা এখন অ্যালায়েন্সে আছে, এনডিএ অ্যালায়েন্স যেটাকে বলছে, আর একটা হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্স। হ্যাঁ, এনডিএ অ্যালায়েন্স 290টা থেকে 93টা সিট পেয়ে তারা কিন্তু অ্যালায়েন্সে আছে। যার মধ্যে মেন দুটো পার্টি হচ্ছে তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশের যে চন্দ্রবাবু নাইডুর যে পার্টি, তেলেগু দেশম পার্টি, অ্যান্ড বিহারের যে জনতা দল জেডিইউ যেটাকে বলছি আমরা, নীতিশ কুমারের সেই পার্টির অ্যালায়েন্সে আছে এবং তারা মুখ্য ভূমিকা পালন করে। আর তুমি যদি বলো ভোট পার্সেন্টেজ, তাহলে বিজেপির ভোট পার্সেন্টেজ আছে 42.5%। আর এনডি বলতে যে এখানে ইন্ডিয়া জোটের কথা বলছে 40.6। এদের ভোট পার্সেন্টেজ ডিফারেন্ট জানো, 1.9 সামথিং, জাস্ট পার্সেন্ট, অল্পটুকু। অথচ এখানে প্রাইম মিনিস্টার গঠন করেছে। আর যদি বলে কংগ্রেস কতটা সিট পেয়েছে এককভাবে, তাহলে মনে রাখবে 99টা, 2024-এর কথা বলছি। এগুলো কোশ্চিন আসতে পারে, হ্যাঁ, খুব নিউজে আছে। দেখো, জৈব গ্যাস হলো একটি পুনর্ভব সম্পদ, অপুনর্ভব সম্পদ, ধাতব সম্পদ, অধাতু সম্পদ। তাহলে বলো, এটা পরিবেশের কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এর কারেক্ট উত্তর কোনটা হয়ে যাবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ পুনর্ভব সম্পদ, ওকে। জৈব গ্যাস হচ্ছে একটা পুনর্ভব সম্পদ, ওকে। আচ্ছা, নেক্সট চলে আসি। সত্যজিৎ রায় পরিচালিত, দেখো সত্যজিৎ রায় থেকে আবার প্রশ্ন দিয়েছে, পরিচালিত ফেলুদা, এটা বিখ্যাত ক্যারেক্টার, হ্যাঁ, বাঙালির প্রতিটা বাঙালি জানে। প্রথম সত্যজিৎ রায়ের অভিনয় করেছিলেন কে? মানে সত্যজিৎ রায়ের যে সিনেমা ফেলুদা, এই সিনেমাতে প্রথম কে ফেলুদার ক্যারেক্টারে অভিনয় করেছিলেন? অপশন এ সন্দীপ রায়, অপশন বি সৌমিত্র চট্টোপাধ্যায়, অপশন সি সত্যজিৎ রায় নিজেই, আর অপশন ডি উৎপল দত্ত। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার, বলো? 12 সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? খুবই 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 ইম্পর্টেন্ট। ইনি একজন বিখ্যাত অ্যাক্টর এবং তিনি পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত, এবং তিনি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। তাহলে তিনার নাম হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়, ওকে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, সৌমিত্র চট্টোপাধ্যায় ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম ফ্রন্টযুক্ত সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন কে? অপশন এ প্রফুল্ল চন্দ্র রায়, অপশন বি অজয় কুমার মুখার্জি, অপশন সি জ্যোতি বসু, আর অপশন ডি হচ্ছে সিদ্ধার্থ শঙ্কর রায়। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। 13 নম্বর প্রশ্ন, বলো স্যার। তাহলে এটার কারেক্ট আনসার হয়ে যাবে প্রথম ফ্রন্টযুক্ত সরকার গঠন করেছে অবশ্যই অজয় কুমার মুখোপাধ্যায়। কোশ্চেন যদি বলা হয় পশ্চিমবঙ্গের, এটা প্রচুরবার এসছে, হ্যাঁ, যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিল প্রফুল্ল চন্দ্র ঘোষ, রায় নয়, হ্যাঁ, রায় এটা নয়, ঘোষ, প্রফুল্ল চন্দ্র ঘোষ। আচ্ছা, জ্যোতি বসু ছিলেন সব থেকে দীর্ঘ সময়কালীন একজন মুখ্যমন্ত্রী, হ্যাঁ, জ্যোতি বসু ছিলেন দীর্ঘ সময়কালীন, 1977 সালে তিনি কিন্তু সিপিআইএম পার্টি থেকে মুখ্যমন্ত্রী হন। আর সিদ্ধার্থ শঙ্কর রায় তিনি কংগ্রেসের ছিলেন, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, ব্রাজিল ফিফা 2014 প্রতিযোগিতায় কোন দেশ জয়লাভ করে? অর্থাৎ যে ফিফা 2014 সালে অনুষ্ঠিত হয় সেটা ব্রাজিলে হয়েছিল। তাহলে এটা কোন দেশ জয়লাভ করে? অপশন এ আর্জেন্টিনা, অপশন বি স্পেন, অপশন সি ব্রাজিল, অপশন ডি জার্মানি। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার, বলো? 4টে অপশন ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছ, কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? এটা খুবই বিখ্যাত একটা প্রশ্ন, বলো। এর কারেক্ট আনসার হয়ে যাবে, ভেরি গুড, জার্মানি ইজ দ্য কারেক্ট আনসার। এটা 2014-তে, বাট ভ্যালিড হচ্ছে 2022-এ কে জয়লাভ করে। এটা আমরা কিছুদিন আগে দেখলাম। এটা কোথায় হয়েছিল? কাতারে হয়েছিল। কাতার একটা দেশ আছে, কাতারে হয়েছিল। এটা জয়লাভ করেছিল কে? আমাদের সকলের প্রিয় দেশ আর্জেন্টিনা। কি বলবো? আর্জেন্টিনা। যে দলের ক্যাপ্টেন কে ছিল? মেসি অনেকের ফেভারিট। কোন দলকে হারিয়েছিল? ফ্রান্সকে। ফ্রান্সের বিখ্যাত একজন ফুটবলার আছেন, তার নাম হচ্ছে এমবাপে, মনে রাখো, হ্যাঁ। আর নেক্সট টাইম ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? কত সালে হবে? 2026 সালে হবে। কোথায় হবে স্যার? এটা 3টে দেশে হবে, কানাডা, মেক্সিকো, ইউএসএ। মনে রাখবে, কানাডা, মেক্সিকো, ইউএসএতে এটা কিন্তু হোস্ট হবে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট চলে আসি। নেক্সট পরের প্রশ্ন কি বলছে স্যার? হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর কি হয়?
গতিশক্তি বৃদ্ধি পায়, স্থিতিশক্তি বৃদ্ধি পায়, গতিশক্তি হ্রাস পায়, স্থিতিশক্তি হ্রাস পায়। হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং কি হয় বলো? 15 কারেক্ট অ্যান্সার। এটা মনে রাখবে সবসময়, স্থিতিশক্তি কি হয়? বৃদ্ধি হয়। স্থিতিশক্তির কি হবে স্যার? বৃদ্ধি হয়। কারেক্ট অ্যান্সার অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন অন স্ক্রিনে দেখো। এখান থেকে প্রচুরবার প্রশ্ন হয়, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রধানত কোনটা? মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, স্নায়ুগ্রন্থি, নিউরোগিয়া। প্রধানত কথাটা মনে রেখেছো, হ্যাঁ, নিয়ন্ত্রণ করে প্রধানত। বলো 4টে অপশান, একাধিক কাছাকাছি উত্তর আছে। তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অবশ্যই কি স্যার? সুষুম্নাকাণ্ড ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চিন হয় আমাদের দেহে সুষুম্নাকাণ্ডের সংখ্যা কত? এটা তোমরা কমেন্টে জানাবে। তোমাদের যদি নাও জানা থাকে পড়ে টোড়ে গুগল করে যেভাবে পারো লিখে জানাবে, ঠিক আছে? আমি তাদের কমেন্টটা করে দেবো তোমার, ঠিক আছে, পিন করে দেবো। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কজন আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুরবার আসে এবং এটা নিয়ে আমি আলোচনাও করব ডিটেলে। দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কজন? 4 জন, 5 জন, 7 জন না 9 জন? বিখ্যাত প্রশ্ন। ইনাদের কাছে ভিটো পাওয়ার আছে। ভিটো পাওয়ার মানে জানো তোমরা, এটা নিয়ে আমি পরে ডিটেলস করে দেবো। তাহলে এর কারেক্ট আনসার হবে 5 জন ইজ দ্য কারেক্ট আনসার। কজন? অপশান বি, 5 জন। ওকে, 5 জন। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন দেশ আছে? কোশ্চিন এরকম দিয়ে দিবে যে এদের 4টে দেশ দিয়ে দিবে, বলবে এদের মধ্যে কে স্থায়ী সদস্য নয়। তাহলে মনে রাখবে 5 জন আছে। কোন কোন দেশ আছে? চায়না আছে, দাঁড়াও, চায়না আছে, ফ্রান্স আছে, চায়না, ফ্রান্স, রাশিয়া আছে, আর কি আছে স্যার? হ্যাঁ, ইউকে আছে। ইউকে মানে ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড বলি, আর ইউএসএ তো জানো। এই 5টা দেশ, চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউকে, ইউনাইটেড কিংডম অ্যান্ড ইউএসএ, এটা মনে রাখবে, ঠিক আছে? এবার এটা হচ্ছে 5 জন। তাহলে স্থায়ী সদস্য কতজন আছে? এটা স্থায়ী কিন্তু, হ্যাঁ, স্থায়ী আছে 10 জন। টোটাল কতজন আছে? 15 জন আছে। স্থায়ী আর অস্থায়ী মিলিয়ে কতজন আছে? 15 জন আছে। তো মনে রাখবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এরপরে চলে আসি। ভারতের সংবিধান প্রণয়ন কার্যকর গ্রহণ কৃতিত্বের উৎস হলো কোনটা? গণপরিষদ, ভারতের জনগণ, ব্রিটিশ পার্লামেন্ট, গণপরিষদের সভাপতি। তাহলে ভারতের সংবিধান প্রণয়ন, কার্যকরণ এবং গ্রহণ কৃতিত্বের উৎস কোনটি? তাহলে বলো, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এটা গণপরিষদ। তাহলে যদি বলে গণপরিষদের সভাপতি কে ছিলেন, বলবে ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, মনে রাখবে ডক্টর বি.আর. আম্বেদকর। আচ্ছা, সংবিধান আমাদের কবে গৃহীত হয়েছে? তাহলে গৃহীত হয়েছে 26শে নভেম্বর 1949। কার্যকর হয়েছে 26শে জানুয়ারি কি? 26শে জানুয়ারি 1950। এটা মনে রাখবে, এই দুটো থেকে বারবার প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, কানপুর যে নদীর তীরে অবস্থিত? কানপুর যে নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর ডান দিকে, গঙ্গা নদীর ডান দিকে, গোমতী নদীর ডান দিকে, নর্মদা নদীর ডান দিকে? বলো। কানপুর উত্তরপ্রদেশের একটা শহর এবং এটা কোথায় অবস্থিত? তাহলে এটা মনে রাখবে, এটা অবশ্যই কোথায়? গঙ্গা নদীর ডান দিকে। ওকে, গঙ্গা নদীর ডান দিকে। ওকে, তাহলে মনে রাখবে যে কানপুরের কান বেয়ে গঙ্গা নদী চলে গেছে, তাহলে গঙ্গা নদীর তীরে অবস্থিত। দেখো, কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কত সালে করেন? এটাও কোশ্চেন জিজ্ঞেস করে। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে কে করেন? এটা আগে বলো, প্রতিষ্ঠা সালটা যাচ্ছি। তাহলে এর কারেক্ট অ্যান্সার হচ্ছে ওয়েলেসলি কার্জন বেন্টিং রিপন। তাহলে মনে রাখবে লর্ড ওয়েলেসলি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন প্রশ্ন হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে কত সালে স্যার? এটা তোমাদের এসডাব্লিউ গুলো লিখবে, এগুলো পরীক্ষাতে আসবে, ঠিক আছে? পরের ভিডিওতে যদি না পারো তাহলে আমি আলোচনা করে দেবো। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, যারা টার্গেট প্রাইমারি টেট অর্থাৎ প্রাইমারি টেটকে টার্গেট করে রয়েছো তাদের জন্য একটা খুশির খবর আছে যে 52% আমাদের অফ চলছে। তোমরা যারা অ্যাডমিশন হবে, পুরো কোর্সটা বাংলা, ইংরেজি, গণিত, সিডিপি, ইভিএস সম্পূর্ণ কোর্সটা তোমরা 1199 টাকাতে পেয়ে যাবে যদি অ্যাডমিশন হতে চাও। এর অরিজিনাল প্লাস 2499 টাকা। হ্যাঁ, 52% অফ আছে। আর এটা প্রথম 100 জনের জন্য অফারটা রয়েছে। পশ্চিমবঙ্গের সেরা ফ্যাকাল্টির সঙ্গে আমাদের ক্লাসগুলো তোমরা গিয়ে দেখতে পারো, চেক আউট করতে পারো। অ্যাডমিশন হওয়ার জন্য আমাদের অ্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টের ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং অ্যাডমিশন হয়ে যাবে। আর এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে সমস্ত ইনকোয়ারিও করতে পারো। চলে আসি নেক্সট কোশ্চেন। বিখ্যাত ভারতীয়, হ্যাঁ, উদয় শঙ্কর একজন ছিলেন বিখ্যাত ভারতীয় কে? ভাস্কর, নৃত্যশিল্পী, চিত্রকর এবং নাট্যকার। কে হয়ে যাবে 21-এর? কে ছিলেন? উদয় শঙ্কর কে ছিলেন? তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে নৃত্যশিল্পী। ওকে,
নৃত্যশিল্পী ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নৃত্যশিল্পী হচ্ছে সঠিক উত্তর, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? বিখ্যাত প্রশ্ন। সতীশ ধাওয়ান, এটা ইসরো রিলেটেড, ইসরো, হ্যাঁ ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে একটা। তাহলে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উড়িষ্যা, কর্ণাটকা। তাহলে কোনটা হয়ে যাবে 22-এর? তাহলে সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অন্ধ্রপ্রদেশের কোথায়? মনে রাখবে শ্রীহারিকোটা। হ্যাঁ, ইসরো কবে প্রতিষ্ঠিত হয়? ইসরো প্রতিষ্ঠিত হয় কে, কত সালে? হ্যাঁ, 1969-এ। ওকে, ইসরোর প্রতিষ্ঠার সময় এর চেয়ারম্যান কে ছিল? তাহলে মনে রাখবে বিক্রম সারাভাই, সায়েন্টিস্ট বিক্রম সারাভাই। এর হেডকোয়ার্টার কোথায় আছে? বেঙ্গালুরুতে আছে। বর্তমান চেয়ারম্যান কে আছে? হ্যাঁ, বর্তমান চেয়ারম্যান তোমরা এর আগের ভিডিওতে আমি বলেছি, তোমরা কমেন্টে জানাবে। এটা SW তোমাদের, ঠিক আছে? ইসরো সম্পর্কে যা জানো লিখে দেবে। আচ্ছা দেখো, ফিজিক্স থেকে প্রশ্ন এসছে, বলছে ভরবেগ ও ভার হলো, অপশান এ উভয় স্কেলার রাশি, অপশান বি উভয় ভেক্টর রাশি, অপশান সি ভরবেগ স্কেলার রাশি কিন্তু এটা ভারের হবে, ভরবেগ স্কেলার রাশি কিন্তু ভার ভেক্টর রাশি, এটা হওয়া উচিত। আর ভার স্কেলার রাশি কিন্তু ভরবেগ ভেক্টর রাশি, কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বলো? দেখো, এটা মনে রাখবে, এর কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি। ভার মানে হচ্ছে ওজন। কি বলবো স্যার? ভার মানে হচ্ছে ওজন। আর ওজন, দেখো একটা জিনিস মনে রাখো, স্কেলার রাশি কাকে বলবো? যার শুধু মান আছে, দিক নেই, সেটাই স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কাকে বলবো? যার মান আর অভিমুখ দুটোই আছে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। দেখো, ভার মানে ওজন, বলবো ওজন হচ্ছে কি স্যার? আমার ওজন নিয়ে যদি কথা বলি তাহলে বলবো আমার ওজন 5 কেজি। এবার হচ্ছে ডাইরেকশন কি বলতে পারবো? কোন ডাইরেকশনে আছে, কোন দিক আছে, এরকম বলতে পারবো না। তাই এটা ওজন, ভার বা ওজন হচ্ছে স্কেলার রাশি। ক্লিয়ার? আচ্ছা, আর ভরবেগ কি স্যার? ভরবেগ ভেক্টর রাশি। ওকে, ভর আর বেগের সমন্বয়ে এটা তৈরি কিন্তু, ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, সম্ভাব্য সর্বাধিক দ্রাঘিমা রেখা হলো 360 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি। ভেরি 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 ইম্পর্টেন্ট। বলো, এটা 24 নম্বর জিওগ্রাফি থেকে প্রশ্ন। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 180 ডিগ্রি। মনে রাখবে 180 ডিগ্রি, সম্ভাব্য সর্বাধিক দ্রাঘিমা রেখা হচ্ছে 180 ডিগ্রি। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, এখানে দেখো, মল এক প্রকার, মল কি? রেচন পদার্থের মূল, ক্ষারণ পদার্থ, না বর্জ্য পদার্থ, না পচন পদার্থ? অ্যাকচুয়ালি মল কি বলো তো? আমরা যে সমস্ত খাবার খাই সেটা একটা পরিপাক, হজম টজম হয়ে যে একটা প্রসেসের মাধ্যমে আমাদের পায়ু ছিদ্রের মাধ্যমে বেরিয়ে যায়, সেটাই হচ্ছে মল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বর্জিত পদার্থ। কি পদার্থ? অনেকে রেচন পদার্থ মনে করে, বাট দিস ইজ নট এ রেচন পদার্থ। ওকে, তাহলে এর কারেক্ট অ্যান্সার হচ্ছে বর্জ্য পদার্থ। কারেক্ট অ্যান্সার অপশান সি। ওকে, অপশান সি। ওকে, নেক্সট কোশ্চেন, খেলাধুলার জগতে, এটা দেখো 2019 সালেও এটা কোশ্চেন এসেছিল। খেলাধুলার জগতে যে ব্যক্তিকে ফ্লাইং শিখ বলা হয় কে? হ্যাঁ, বিশন সিং বেদি, দলীপ সিং, মিলখা সিং, সর্দার সিং। ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং এই ব্যক্তিটার জীবন কাহিনীর উপরে একটা মুভিও হয়েছে, আর এই মুভিতে অ্যাক্টিং করেছে ফরহান আখতার, ঠিক আছে? আর যে মুভিটা প্রচুর মোটিভেশনাল মুভি, যারা দেখোনি কোনোদিন সুযোগ পেলে দেখো, অসাধারণ একটি মুভি। তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ফ্লাইং সিং কাকে বলা হয়? মিলখা সিংকে বলা হয়। মিলখা সিং কোন খেলার সাথে যুক্ত ছিল? এই সম্পর্কে তোমাদের SW তোমরা কিন্তু লিখবে। এগুলো কিন্তু লেখার উদ্দেশ্য কি আমি বলতে পারি, আমি তো বলছি। রিজন কি? তোমরাও যাতে অ্যাক্টিভলি প্রসেস, তোমরা যত অ্যাক্টিভলি লিখবে মনে থাকবে সারা জীবনে। আচ্ছা, মাঝি মাল্লার গান হলো ভাটিয়ালি, কীর্তন, জারি গান, বাউল গান। গানের মধ্যে ভাগ আছে, ভাটিয়ালি গান, বাউল গান, কীর্তন গান, এগুলো গান আছে। তাহলে মালি মাল্লার গান কি? কোনটা? মালি মাল্লার গান একটা ভাটিয়ালি গান। হ্যাঁ, ভাটিয়ালি গান, এটা তুমি ইউটিউবে সার্চ করে শুনতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, ডিসকভারি অফ ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বইটি কে লেখেন? গান্ধীজি, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বোস, সর্দার বল্লভভাই প্যাটেল। কে হয়ে যাবে কারেক্ট আনসার বলো? হ্যাঁ বলো, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লেখেন? তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে, ভেরি গুড ভেরি গুড, জওহরলাল নেহরু ইজ দ্য কারেক্ট আনসার। অপশান বি হবে, এটা 4 হয়ে গেছে, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এটা কখন লেখেন? আই থিঙ্ক 1942 মানে হচ্ছে যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলনের সময়কালে তিনি এটি লেখেন, ডিসকভারি অফ ইন্ডিয়া। ওকে, আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে তো বলার অপেক্ষা রাখে না। তিনি হচ্ছেন আমাদের এমন একজন ফ্রিডম ফাইটার। তার বিখ্যাত উক্তি, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, দিল্লি চলো। হ্যাঁ, এটা নিয়ে আলাদা কোনো এক ভিডিওতে আলোচনা করব। সর্দার বল্লভভাই প্যাটেল আমাদের যে প্রথম উপপ্রধানমন্ত্রী এবং সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। আচ্ছা, আর জওহরলাল নেহরু ফার্স্ট প্রাইম মিনিস্টার এবং সব থেকে লম্বা সময় ধরে সব থেকে বেশি টাইমের প্রাইম মিনিস্টার ছিলেন। এটা কোশ্চেন ইসে দিয়েছিল তোমার মিসলেনিয়াসে। আচ্ছা, মহাত্মা গান্ধী নিয়ে তো গল্পই নেই, আমাদের রাষ্ট্রপিতা বলা হয়।
হ্যাঁ, আর এই রাষ্ট্রপিতা বলেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বসু আখ্যা দিয়েছিলেন। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট হচ্ছে যে সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ রাজধানী ছিল, মানে কলকাতা একটা সময় ভারতের রাজধানী ছিল, ব্রিটিশ ইন্ডিয়ার। ওকে, তাহলে কোন সাল পর্যন্ত ছিল? আচ্ছা, এটা ছিল বেসিক্যালি 1911 সাল পর্যন্ত। 1911 সালে কি হলো? 1911 সালে বঙ্গভঙ্গকে রোধ করা হলো এবং সেই সালেই ভারতের রাজধানী কলকাতা থেকে চলে যায় দিল্লিতে। ওকে, দিল্লিতে, ওকে, নিউ দিল্লিতে। নেক্সট কোশ্চেন, ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ করেছিল? এটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কোথায় প্রথম সত্যাগ্রহ করেছিল বলো? ফার্স্ট সত্যাগ্রহ কবে হয়েছিল? ফার্স্ট সত্যাগ্রহ, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অপশান এ বলছে ডান্ডি, অপশান বি বলছে খেদা, অপশান সি হচ্ছে আহমেদাবাদ, আর অপশান ডি চম্পারণ। তাহলে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে বলো? কোনটা হয়ে যাবে? তাহলে প্রথম গান্ধীজি নিয়ে এটা আলোচনা করব আমি ডিটেলে। প্রথম হয়েছিল চম্পারণ। চম্পারণ জায়গাটা কোথায়? বিহারে। কত সালে হয়েছিল? 1917 সালে। হ্যাঁ, 1917 সালে। তারপরে কোনটা হয়েছিল যদি বলে দ্বিতীয় সত্যাগ্রহ কোনটা, কোশ্চিন এরকম দিল দ্বিতীয়টা, তাহলে মনে রাখবে খেদা সত্যাগ্রহ। এটা হয়েছিল কত? 1948-এ। ঠিক আছে, 1948-এ। তারপরে হয়েছিল নন কোঅপারেশন মুভমেন্ট, মানে অসহযোগ আন্দোলন, কত সালে? 1920 সালে। তারপরে সিভিল ওবিডিয়েন্স, আইন অমান্য আন্দোলন, কত? তার ঠিক 10 বছর পর, 1930। আর তারপরে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যেটা লাস্ট মুভমেন্ট ছিল গান্ধীজির, সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। হ্যাঁ, ইংরেজদের বলা হয়েছিল এই ইংরেজ তোমরা ভারত ছাড়ো, সেটা হচ্ছে 1942। এই ভারত ছাড়ো আন্দোলনকে আবার অগাস্ট আন্দোলনও বলা হয়, কারণ এটা অগাস্ট মাসে শুরু হয়েছিল। আর কোশ্চিন মিসলিনিয়াসে দিয়েছিল যে অগাস্ট আন্দোলন কবে হয়েছিল। বুঝতে পেরেছো কিরকম টাইপের প্রশ্ন হচ্ছে? ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নগুলোই দিচ্ছে। ওকে, পিএসসির কাছে না একটা কোশ্চিন ব্যাংক আছে, আর ওই কোশ্চিন ব্যাংক থেকেই ঘুরিয়ে ফুরিয়ে তুলবে। আর তোমরা যদি চাও ওই কোশ্চিন ব্যাংক করাতে হবে, তাহলে আমি পরপর ভিডিও নিয়ে আসবো। ওকে, চলে আসি। নেক্সট হচ্ছে এলপিজির মুখ্য উপাদান কি? এলপিজির ফুল ফর্ম ধরে, তাহলে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, মনে রাখবে। এর মুখ্য উপাদান কি? মেন কম্পোনেন্ট কি? মিথেন, ইথেন, বিউটেন, প্রোপেন। তাহলে ব্যাক টু ব্যাক চারটে অপশন, তাহলে মনে রাখবে সেটা হচ্ছে কি স্যার? বিউটেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই রিলেটেড সিএনজি একটা গ্যাস আছে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আচ্ছা, এর মুখ্য উপাদান কি? অনেকগুলো উপাদান আছে, তার মধ্যে মুখ্য উপাদান হচ্ছে মিথেন। কি বলবো স্যার? মিথেন, মনে রাখবে মিথেন, CH4 সংকেত। আচ্ছা, ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বতটি হলো আলপস পর্বত, হিমালয় পর্বত, ককে শাল পর্বত, বিন্ধ্য পর্বত। তোমরা ছোটবেলায় পড়েছো ভারতের উত্তরের সীমান্ত, বলো উত্তরের বিশাল কি বলে জানো? ভেরি গুড, ভেরি গুড। উত্তরের বিশাল হিমালয় শব্দটা বলে না? তাহলে উত্তরে কি হবে? উত্তরে হবে হিমালয় পর্বতমালা। কি বলবো স্যার? হিমালয় পর্বতমালা। ঠিক আছে, হিমালয় পর্বতমালা বেসিক্যালি একটি নবীন পর্বতমালা, আর এটা বিশেষ করে পাঁচটা দেশ ঘিরে রয়েছে। হ্যাঁ, তার মধ্যে রয়েছে নেপাল, ভুটান, আচ্ছা বাংলাদেশ, পাকিস্তান, চায়না। নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, চায়না। ওকে, নেক্সট কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। বলছে দুনিয়ার মজদুর এক হও বলেছিলেন কে? এই কথাটা কে বলেছিলেন? দুনিয়ার মজদুর, পুরো পৃথিবীর মজদুর এক হও, কে বলেছিলেন? মার্কস, লেনিন, স্ট্যালিন, না চো ইন লাই? তাহলে কে হয়ে যাবে 33-এর কারেক্ট অ্যান্সার? খুবই বিখ্যাত একজন ব্যক্তি। তো বলো, দুনিয়ার মজদুর এক হও, তিনি কমিউনিস্ট পার্টির মধ্যে ছিলেন, প্রত্যেকেই কমিউনিস্টের মধ্যে আছেন। তাহলে লেনিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লেনিন, মনে রাখবে লেনিন, তিনি স্লোগান দিয়েছিলেন দুনিয়ার মজদুর এক হও। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতীয় অর্থনীতির উপদেষ্টা হিসেবে যে সম্প্রতি নির্বাচিত হয়েছিলেন, মানে এটা 2015-এর কথা বলছে, আজকের যুগে দাঁড়িয়ে এটা ইনভ্যালিড কোশ্চেন। তো এই 34-এর কারেক্ট অ্যান্সার ছিল অরবিন্দ সুব্রমণিয়াম। ওকে, অরবিন্দ সুব্রমণিয়ামকে উপদেষ্টা, ভারতীয় ইকোনমির উপদেষ্টা ছিলেন। আচ্ছা, বর্তমানে যদি বলা হয় ফাইন্যান্স মিনিস্টার কে আছেন, তাহলে মনে রাখবে নির্মলা সীতারামন। ওকে, নির্মলা সীতারামন। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, ডিফেন্স মিনিস্টার কে ছিলেন তৎকালীন যুগের? হ্যাঁ, মানে এটা 2015 অনুযায়ী, বাট বর্তমান সিচুয়েশন অনুযায়ী এর উত্তরও আমি বলবো। তো কে ছিলেন? অরুণ জেটলি, মনোহর পরিক্কর, সুরেশ প্রভু, না এ কে অ্যান্টনি? তাহলে কারেক্ট আনসার কে হয়ে যাবে বলো? তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে, তৎকালীন যুগের আনসার ছিল কি? মনোহর পরিক্কর। বাট আজকের যুগে 2024-এ দাঁড়িয়ে এর ডিফেন্স মিনিস্টার আছেন রাজনাথ সিং। কি বলবো স্যার? রাজনাথ সিং। হ্যাঁ, রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার আছেন। ওকে, বিদেশ মন্ত্রী যদি বলা হয় তাহলে মনে রাখবে যে এস জয়শঙ্কর। কিছুদিন আগে লোকসভা ভোট হয়ে গেল এবং এটা কোশ্চিন প্রচুরবার জিজ্ঞেস করে যে লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কতটি? পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কতটি রয়েছে? তাহলে লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা বলো? 41, 42, 43, 49। দিদি বারবার, আমাদের মুখ্যমন্ত্রী বারবার একটা কথা বলতেন,
কি বলতেন বলো তো? 42-এ 42, মানে লোকসভাতে 42-এ 42টা সিট চাই। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 42টা। পশ্চিমবঙ্গের কতগুলো সিট রয়েছে স্যার? 42টা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তার মধ্যে টিএমসি কতটা পেয়েছেন? 29টা সম্ভবত পেয়েছেন। হ্যাঁ, তাহলে এটা মাথায় রাখবে। হ্যাঁ, টিএমসি জয়লাভ করেছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস, বর্তমানে যিনি আমাদের মুখ্যমন্ত্রী আছেন তেনার পার্টি। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন। আরেকটা কথা বলে দিই, সামনে সিটেট পরীক্ষা ডিসেম্বরে। যারা সিটেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা চাইছো বাংলাতে আমি 27+ স্কোর করি 30-এর মধ্যে, তো একটা ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি, একটা ক্লাস হয়েছে, তোমরা ভর্তি হতে পারো। 299 টাকা ফুল কোর্স রয়েছে। এটা 1.5 মাসের একটা ব্যাচ, 1.5 মাসে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার করানো হবে। 2011 থেকে নিয়ে 2024 অবধি যতগুলো সিটেটের পরীক্ষা হয়েছে, যবে থেকে শুরু হয়েছে, সমস্ত কোশ্চেন সলভ করা হবে, টপিক ওয়াইজ পড়ানো হবে, এবং আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে ভর্তি হতে পারো। মাত্র 299 টাকায় ফুল কোর্সটা মক টেস্টও হবে। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসি। এখান থেকে বারবার প্রশ্ন আসে যে শান্তিপূর্ণ জালিয়ানওয়ালা বাগের বিপুল জনতার মধ্যে জেনারেল ডায়ার কেন গুলি চালিয়েছিলেন? অপশান এ, ভারতীয়দের শাস্তি দেওয়ার জন্য। অপশান বি, সামরিক বিধি ভঙ্গের প্রতিশোধ নেয়ার জন্য। অপশান সি, ভারতীয়দের মনে সন্ত্রাস এবং ভয় সৃষ্টি করার জন্য। আর অপশান ডি, জনতার ভিড় ছত্রভঙ্গ করার জন্য। এটা 2019-এও এই টাইপের প্রশ্ন এসেছিল, এবং কি এসেছিল ওটা তোমাদের পড়িয়েছি, তবুও বলে দেবো। বলো এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? ভেরি গুড। এর কারেক্ট আনসার হয়ে যাবে এর কারেক্ট আনসার অপশান সি, ভারতীয়দের মনে সন্ত্রাস এবং ভয় সৃষ্টি ছিল মেন উদ্দেশ্য। জেনারেল ডায়ার কি করেছিল? যে গুলি চালিয়েছিল, এবং এইটা গুলি চালানোটার জন্য ইংরেজদের দেওয়া উপাধি রবীন্দ্রনাথ টেগোর সেটা কি করেছিলেন? ট্যাগ করেছিলেন। সেটা নাইট উপাধি। কত সালে স্যার? 1919 সালে। এটা মনে রাখবে, সালটা এসেছিল। আচ্ছা, ডারউইনের তথ্যটি হলো কোনটা? প্রচুরবার এক্সামে এসছে। মিউটেশন তত্ত্ব, প্রাকৃতিক নির্বাচনবাদ, জার্ম প্লাজম তত্ত্ব, না ব্র্যান্ডিং থিওরি অফ ইনহেরিটেন্স? বলো কোনটা হয়ে যাবে? ডারউইন একজন বিখ্যাত বিজ্ঞানী, তিনি হচ্ছেন কোনটা? তাহলে এর হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, মিউটেশন থিওরি মনে রাখবে হেকেল। কে দিয়েছিল? হেকেল। অনেক সময় জিজ্ঞেস করে। নেক্সট কোশ্চেন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? সব থেকে বড় রাজ্য আয়তন অনুযায়ী? রাজস্থান, গুজরাট, উড়িষ্যা, মহারাষ্ট্র? বলো, রাজস্থান, গুজরাট, উড়িষ্যা, মহারাষ্ট্র। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। ওকে, রাজস্থান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সব থেকে বড় আয়তনের দিক থেকে রয়েছে। ওকে, তাহলে রাজস্থান মনে রাখবে। ক্লিয়ার? রাজস্থান হচ্ছে মনে রাখবে। নেক্সট কোশ্চেন, এবং আজকে লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনের মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করব। কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গটি কোথায়? কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গটি কোথায়? পশ্চিমবঙ্গ, সিকিম, নেপাল, ভুটান? কোনটা হয়ে যাবে? পশ্চিমবঙ্গ, সিকিম, নেপাল, ভুটান ইজ দ্য কারেক্ট আনসার। কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? বলো। তাহলে কাঞ্চনজঙ্ঘা তোমরা জানো উত্তরবঙ্গের লোকেরা বা দক্ষিণবঙ্গ বা পুরো পৃথিবী থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে যায়। তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে নেপাল। তাহলে কোথায় আছে স্যার? সিকিম, এটা হয়ে যাবে সিকিম ইজ দ্য কারেক্ট আনসার। সিকিমে রয়েছে। সিকিম আমাদের একটি রাজ্য, অঙ্গরাজ্য, যেটাকে 1975-এ আমরা পেয়েছি। ওকে, আর কাঞ্চনজঙ্ঘা খুবই একটা বিখ্যাত আমাদের জন্য, এবং কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গটি কোথায় অবস্থিত? সিকিমে। ওকে, সো আশা করব আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, এক্সট্রা ইনফরমেশন, এবং ক্লাসটা কেমন লাগছে। এরপরে প্রিভিয়াস ইয়ারের আরও কোশ্চেন রয়েছে, সেগুলোকে নিয়েও ডিসকাশন করব। কমেন্টে জানাবে আজকের ক্লাসটা কেমন রইলো, আর যেগুলো SW দিলাম সেটাও বললাম। আর যারা আমাদের সেই সমস্ত কোর্সে অ্যাডমিশন হতে চাও, অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সমস্ত তথ্য জেনে নিও, অ্যাপটাকে ডাউনলোড করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।